হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিটে ভর্তি শিক্ষাবর্ষ 2020-21। তো এর আগেও আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট, খ ইউনিট এবং গ ইউনিটের 3টি লেসন করেছিলাম। যারা এগুলি দেখো নাই, প্রয়োজন হলে দেখে আসতে পারো। ওকে, লেটস জাম্প টু দ্য লেসন। তো আজকের লেসনে যে বিষয়গুলো থাকবে, গ ইউনিটে আবেদন যোগ্যতা, মোট অনুষদ, বিষয়, আসন সংখ্যা, ভর্তি পরীক্ষার মানবন্টন, ভর্তি পরীক্ষার সময়, পাস নাম্বার, তারপর ভর্তি পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি এবং কিভাবে প্রস্তুতি নিবে, যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সাথে পাবো সবাইকে। ওকে, এখন প্রথমে আমরা জেনে নিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে বা গ ইউনিটে সিট কতটি রয়েছে। তো আমরা জানি যে বিজ্ঞান বিভাগ থেকে আসন রয়েছে 1097টি, তারপরে কমার্স থেকে আসন রয়েছে 410টি, আর্টস থেকে আসন রয়েছে শুধুমাত্র 53টি। তো আর্টস থেকে সুযোগ কম রয়েছে, শুধুমাত্র সায়েন্সদের জন্য বেশি ফ্যাসিলিটিস রয়েছে এবং কমার্সের জন্য মোটামুটি ফ্যাসিলিটিস রয়েছে। ওকে, তাহলে টোটাল আসন রয়েছে 3টা সেকশন থেকে 1560। এখন ডি ইউনিটে কারা আবেদন করতে পারবে? ডি ইউনিটে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা। তো প্রথমে এখানে নিচে দেখতে পাচ্ছ যে টোটাল জিপিএ 7 পয়েন্ট লাগবে, মিনিমাম 3 পয়েন্ট হতে হবে এসএসসি এবং এইচএসসিতে যারা আর্টস থেকে ডি ইউনিটে পরীক্ষা দিতে চাচ্ছ। আর এরপরে হচ্ছে টোটাল জিপিএ 7.5 উইথ মিনিমাম 3.5 বোথ এসএসসি অ্যান্ড এইচএসসি এক্সাম ফর কমার্স। কমার্স থেকে যারা পরীক্ষা দিতে চাচ্ছ তাদের 7.5 পয়েন্ট লাগবে, আর কোনোটাই 3.5 পয়েন্টের নিচে হলে চলবে না। দেন রয়েছে টোটাল জিপিএ 8 পয়েন্ট লাগবে এসএসসি এবং এইচএসসি দুটো মিলিয়ে, আর কোনোটা 3.5 পয়েন্টের নিচে হলে চলবে না বিজ্ঞান বিভাগের জন্য। ওকে, এখন কারা আবেদন করতে পারবে? বিশেষ করে 2016 থেকে 18 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, সমমানের কোনো পরীক্ষা দিয়েছে বা ডিপ্লোমা অর্জন করেছে, আর এইচএসসি 2020 সালে যারা কি করেছে, পরীক্ষা দিয়েছে, বা তারা শুধু আবেদন করতে পারবে। আরেকটি শর্ত রয়েছে, সেই শর্তটা হচ্ছে এভরি সাবজেক্ট অফ এইচএসসি মাস্ট হ্যাভ জিপিএ 3। ডি ইউনিটে যারা ভর্তি হতে চাও অবশ্যই তোমাদের এইচএসসিতে প্রত্যেকটা সাবজেক্ট 3 পয়েন্ট থাকতে হবে, অর্থাৎ বি গ্রেড থাকতে হবে। যাদের কোনো একটি সাবজেক্ট বা দুইটি সাবজেক্টে সি গ্রেড বা ডি গ্রেড রয়েছে তারা ডি সেকশনে পরীক্ষা দিতে পারবে না। ওকে, এখন আমরা জেনে নিব যে ডি ইউনিটের জন্য কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে, অর্থাৎ কে কোন বিভাগে বা ডিপার্টমেন্টে যেতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যে বিজ্ঞান, কৃষি, গার্হস্থ্য, অর্থনীতি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা থেকে যারা এসেছে তো তারা কলা, সামাজিক বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, আইন অনুষদ, সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট, তারপরে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, শিক্ষা গবেষণা ইনস্টিটিউট, এই বিষয়গুলোতে তারা আবেদন করতে পারবে। আর মানবিক শাখা থেকে যারা, তারা বিজ্ঞান বিভাগের গণিত, পরিসংখ্যান, বিজনেস স্টাডিজ এবং অনুষদের জন্য আবেদন করতে পারবে। তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ওই ইন্টারমিডিয়েটে ওই সাবজেক্টটা থাকতে হবে যেই সাবজেক্ট তুমি নিতে চাচ্ছ। ব্যবসা শিক্ষা থেকে বা ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা ইন কমার্স, তারপরে বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে কলা অনুষদ, আইন অনুষদ, আর্থ এনভায়রনমেন্টাল সায়েন্স, ভূগোল পরিবেশ, জীববিজ্ঞান অনুষদ, তারপরে
সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট বা অন্যান্য সাবজেক্টগুলোতে ভর্তি হওয়া যাবে। এখন আমরা জেনে নিব যে সাবজেক্ট ওয়াইজ সিট অ্যান্ড রিকোয়ার্ড জিপিএ, রিকোয়ার্ড স্কিলস। তা আমরা জানি যে অনেকগুলা কি রয়েছে, সাবজেক্ট রয়েছে ডি ইউনিটে, যেহেতু সায়েন্স আর্টস কমার্সের জন্য। তো এখানে আমরা সেকশন ভিত্তিক খালি আসন সংখ্যা জেনে নিব এবং কোন কোন যোগ্যতা লাগবে সেটা আমরা জানব। তো অর্থনীতিতে তোমরা দেখতে পাচ্ছ যে অর্থনীতি নিতে হলে অবশ্যই তোমাকে উচ্চ মাধ্যমিকে অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, বাণিজ্যিক ভূগোল যে কোনো একটিতে A- থাকতে হবে। আর অর্থনীতি পরিপূরক হিসাবে ইসলামিক অর্থনীতি বা গার্হস্থ্য অর্থনীতি গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে? অর্থনীতি থাকতে হবে। ওকে, তো এই অর্থনীতি সাবজেক্টটা বিশেষ করে বিজ্ঞান বিভাগের জন্য, বিজ্ঞান থেকে যারা আবেদন করবা তারা 70টি আসন তোমাদের জন্য খালি রয়েছে। ব্যবসা শিক্ষার জন্য 8টি আসন খালি রয়েছে, মানবিকের জন্য কোনো আসন খালি নেই। আর টোটাল এই অর্থনীতি সাবজেক্টটা রয়েছে ডি ইউনিটের জন্য 78টি। এমনিভাবে রাষ্ট্রবিজ্ঞানের জন্য, অর্থাৎ এই যে উইমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজ 1 থেকে 9 পর্যন্ত যে সাবজেক্টগুলো পেতে হলে অবশ্যই অর্থনীতি, গণিত, পরিসংখ্যান উচ্চ মাধ্যমিকে থাকতে হবে এবং অবশ্যই A- থাকতে হবে। তো রাষ্ট্রবিজ্ঞানে বিজ্ঞান বিভাগ থেকে 80টি, ব্যবসা থেকে 20টি, 100টি আসন রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিজ্ঞান বিভাগ থেকে 45টি এবং ব্যবসা শিক্ষা থেকে 5টি, টোটাল 50টি আসন রয়েছে। এমনিভাবে সমাজ বিজ্ঞান 35টি, গণযোগাযোগ সাংবাদিকতা বিজ্ঞান বিভাগ থেকে 25টি, লোক প্রশাসন 35টি, তারপর নৃবিজ্ঞান 20টি। তো এমনি তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, আমি সবগুলো বললাম না, লেসনটি অনেক বড় হয়ে যাবে, তোমাদের প্রয়োজনে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। তো আমরা এর আগে 1 থেকে 15 পর্যন্ত সাবজেক্টগুলো দেখেছিলাম। এখানে আমরা 16 থেকে 33 পর্যন্ত দেখতেছি যে ইংরেজি পড়তে হলে অবশ্যই 200 নাম্বারের বাংলা থাকতে হবে। বাংলা পড়তে হলে 200 নাম্বারের বাংলা থাকতে হবে, ইংরেজি পড়তে হলে 200 নাম্বারের ইংরেজি থাকতে হবে। তারপরে আরবি পড়তে চাইলে অবশ্যই আরবি বি গ্রেড থাকতে হবে, কন্ডিশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। কেউ ফালি পড়তে চাইলে বাংলাতে এ গ্রেড থাকতে হবে। তারপরে ইতিহাস পড়তে চাইলে বাংলাতে এ গ্রেড থাকতে হবে। এমনিভাবে থিয়েটারে যারা ভর্তি হতে চায় তাদেরকে অবশ্যই পারদর্শিতা প্রমাণ করতে হবে। যাই হোক, এখানে সাবজেক্ট বিজ্ঞান বিভাগ থেকে, কমার্স থেকে এবং আর্টস থেকে কতটি আসন রয়েছে সেগুলো দেখাচ্ছে। ওকে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যেমন ম্যানেজমেন্ট পড়তে হলে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফিন্যান্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল বিজনেস এগুলো পড়তে হলে কি লাগবে? মানবিক শাখায় 200 নাম্বারে অর্থনীতি থাকতে হবে। বিজ্ঞান শাখা থেকে যারা আসবে তাদের 200 নাম্বারে গণিত থাকতে হবে। মাদ্রাসা বোর্ড থেকে যারা যাবে তাদের অবশ্যই কি থাকতে হবে? 200 নাম্বার অর্থনীতির মধ্যে 100 নাম্বার ইসলামিক অর্থনীতি থাকলে চলবে। ওকে, এমনিভাবে রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে গণিত যারা নিতে চায় তাদের জন্য গণিতে এ গ্রেড থাকতে হবে, ঠিক আছে? তারপর পরিসংখ্যান গণিতে প্লাস গ্রেড থাকতে হবে। তারপর আইন যারা নিতে চায় তাদের অবশ্যই গণিতে A+ থাকতে হবে। তো এখানে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে, আসন সংখ্যা দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই 53টি, টোটাল 55টি সাবজেক্ট রয়েছে এই ডি ইউনিটে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে BA অনার্স ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ, এটা সায়েন্স এবং কমার্স থেকে, সায়েন্স এবং কমার্স থেকে সুযোগ রয়েছে। তো টোটাল সায়েন্স থেকে আসন রয়েছে 1097টি, কমার্স থেকে আসন রয়েছে 410টি, আর শুধুমাত্র আর্টস থেকে রয়েছে 53টি, 1560টি আসন রয়েছে। এখন আমরা জানবো যে এডমিশন টেস্ট মার্ক ডিস্ট্রিবিউশন। তো আমরা জানি যে টোটাল মার্ক রয়েছে 120 মার্কের পরীক্ষা হয়ে থাকে। তো তার মধ্যে রয়েছে MCQ 75 নাম্বার আর রিটেন রয়েছে 45 নাম্বার। তো এখন আমরা জানবো যে এক্সাম টপিকস অ্যান্ড মার্কস। তো এক্সামে আমরা যে বিশেষ করে MCQ বা রিটেন পরীক্ষা দিব সেটা তিনটা টপিক্সের মধ্যে হবে। একটা হচ্ছে বাংলা, একটা ইংলিশ, একটা জেনারেল নলেজ। বাংলা থেকে 16টি MCQ প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের মান হচ্ছে 1.25, টোটাল 20 নাম্বার। আর ইংলিশেও 16টি প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের মান 1.25,
20 নাম্বার। আর জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে 28টি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের মান হচ্ছে 1.25, টোটাল 35, এই হচ্ছে 75 নাম্বার। এটা হচ্ছে এমসিকিউর জন্য। ওকে, এখন রিটেনের জন্য রয়েছে, বাংলাতে রয়েছে 15 নাম্বার, ইংলিশে রয়েছে 15 নাম্বার, আর জেনারেল নলেজে রয়েছে 15 নাম্বার। জেনারেল নলেজ লিখিত, তো এখানে বাংলাও লিখিত, ইংলিশও লিখিত, জেনারেল নলেজও লিখিত, ঠিক আছে। তো এখানে টোটাল 45 নাম্বার। এখন এডমিশন টাইম, আমরা জানি যে এমসিকিউর জন্য অর্থাৎ 75 নাম্বারের জন্য 50 মিনিট টাইম, আর 45 মিনিটের জন্য টাইম রয়েছে 40 মিনিট, টোটাল 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিট। ওকে, এখন আমরা জানবো যে ডি ইউনিটে এডমিশন ইভ্যালুয়েশন। তো টোটাল মূল্যায়ন করা হয় 200 নাম্বারের। তোমরা নিশ্চয় জানো যে রিটেন পরীক্ষা হয় 45 নাম্বারের, এমসিকিউ হয় 75, আর এসএসসি এবং এইচএসসির জিপিএর উপর ভিত্তি করে 80 নাম্বার কী করা হয়, মূল্যায়ন করা হয়। এখন টোটাল এই 200 নাম্বারের উপরে রেজাল্ট প্রকাশিত হয়। এখন আমরা দেখব যে জিপিএটা কিভাবে কি করে, ক্যালকুলেট করে। এসএসসি জিপিএ এবং এইচএসসি জিপিএ 80 কীভাবে ধরা হয়। তো আমরা জানি যে এসএসসির জিপিএর সাথে বা রেজাল্টের সাথে 6 গুণ করা হয়। তো আমি ধরে নিলাম তুমি জিপিএ 5 পেয়েছ, তুমি যদি 6 গুণ করো তার সাথে 5 6 30 হচ্ছে। এমনিভাবে তুমি যদি জিপিএ 4 পেয়ে থাকো তাহলে 4-এর সাথে 6 যোগ করলে 424 হচ্ছে। তো এসএসসি রেজাল্টের সাথে 10 গুণ করে ক্যালকুলেট করা হয়। তো আমি ধরে নিলাম তুমি জিপিএ 5 পেয়েছ, এখন যদি 10 গুণ করা হয় তো 5 10 50, বা তুমি যদি জিপিএ 4 পেয়ে থাকো তাহলে যদি 4 10 40 হবে। তো এভাবে এই দুইটা মিলাইয়া যদি জিপিএ এসএসসিতে জিপিএ 5 থাকে, এসএসসিতে জিপিএ 5 থাকে, তাহলে এখানে 30 আর 50 টোটাল 80 নাম্বার। ওকে, এটা এই যে জিপিএ রেজাল্ট এবং এমসিকিউ রিটেনের রেজাল্ট একসাথে করে রেজাল্ট প্রকাশিত হয়। এখন পাস মার্কস, আমরা এখন জানবো যে এমসিকিউতে কত নাম্বার পেতে হবে মিনিমাম। তো বাংলাতে অবশ্যই 6 পেতে হবে, ইংলিশে 6 পেতে হবে, আর জিকে অর্থাৎ জেনারেল নলেজে 12 পেতেই হবে। তো এখানে তাহলে কত হচ্ছে, এখানে তো 24 হচ্ছে। তো 24 হলে তো পাস করা যাবে না, মিনিমাম 30 পেতেই হবে। আর আলাদা আলাদা পাসের জন্য 24 পেতে হবে। যাই হোক, এখন রিটেন পরীক্ষা হবে বাংলা, ইংলিশ এবং জিকে থেকে, জেনারেল নলেজ থেকে। তো এখানে কোনোটা আলাদা আলাদা পেতে হবে না, তিনটে মিলাইয়া 12 পেলেই চলবে। এখন হচ্ছে এমসিকিউ। এখানে আমরা জানি যে এমসিকিউ 75 নাম্বার, এই 75 নাম্বারের মধ্যে অবশ্যই 30 পেতে হবে। আর রিটেন আমরা জানি 45 নাম্বার, তার মধ্যে অবশ্যই 12 পেতে হবে। এখন 30 আর 12 যোগ করলে তো 42 হয়। তো 42 হলে কি পাস করা যাবে? ডি ইউনিটের জন্য কি ইলিজিবল হবে? অফকোর্স নট। টোটাল কত পেতে হবে? 120 মার্কের জন্য 120 মার্কের মধ্যে টোটাল পেতে হবে 48, অর্থাৎ 40% নাম্বার। এখন আমরা জানবো যে অ্যাপ্লাই ডেট। তো আমরা জানি এখনও ডিক্লেয়ার করা হয় নাই, কারণ এসএসসি রেজাল্ট নিয়ে একটু শঙ্কিত আছে। তো আশা করি এটা হয়তো 2021 সালের মধ্যেই, 2020 সালের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে। তো সচরাচর সবসময় পরীক্ষা হয় শুক্রবারগুলোতে, আর এবছর হয়তো পরীক্ষা হতে পারে ডিসেম্বর অথবা জানুয়ারি নাগাদ। যাই হোক, এখন প্রস্তুতি, আমরা প্রস্তুতি কিভাবে নিব। তো আমরা জানি যে পরীক্ষার বিষয় থাকে বিশেষ করে বাংলা ইংরেজি কোথা থেকে। তো বাংলা ইংরেজিটা নিতে হয় বিশেষ করে এনসিটিবি, আমাদের যে পাঠ্যপুস্তক আছে এসএসসি এবং এইচএসসির পাঠ্যপুস্তক থেকে প্রস্তুতি নিতে হবে। আর ও লেভেল এ লেভেলে যারা আছো তোমাদের প্রণীত যে বইটা আছে সেটা থেকে প্রস্তুতি নিতে হবে। আর সাধারণ জ্ঞানের জন্য তো আলাদা কোনো টপিকস নেই, তারপরেও এখানে বলে দিয়েছে যে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, তারপরে মাধ্যমিক পর্যায়ের পঠিত গণিত, আইসিটি বিষয়ক প্রশ্ন ফলন করা হবে।
ওকে, তাহলে গণিতটা দেখতে হবে, আইসিটি প্রশ্নটা কি করতে হবে, পড়তে হবে, এবং যে ইতিহাস পৌরনীতি এই বিষয়গুলো আছে সেগুলো থেকে প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি আমরা একই বিষয়, সেটা হচ্ছে বাংলা ইংরেজি থেকে আমরা প্রস্তুতি নিব। আর অ্যাডভান্স ইংলিশ, যারা ইংলিশ মিডিয়াম থেকে আসবে তারা অবশ্যই অ্যাডভান্স ইংলিশ অ্যান্সার করবে, সো অ্যাডভান্স ইংলিশ থেকে প্রস্তুতি নিতে হবে। আর অবশ্যই বাংলা ইংরেজিতে সাধারণ জ্ঞানটা থাকবে বিশ্লেষণধর্মী। ওকে, এখন প্রিপারেশনটা অ্যাকচুয়ালি কীভাবে নেওয়া যায়, যে ইংরেজির জন্য আমরা কি বই পড়ব। তো ইংরেজির জন্য আমরা পড়ব অ্যাডভান্স ইংলিশ গ্রামার। এটা চৌধুরী হোসাইনের অ্যাডভান্স ইংলিশ গ্রামার নয়, এটা হচ্ছে রেন অ্যান্ড মার্টিনের অথবা অ্যাডেক্সেলে যেই অ্যাডভান্স ইংলিশ গ্রামারটা করিয়ে থাকে, ব্যবহারিক ইংলিশ গ্রামার। তারপরে আছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, যে কোনো ব্র্যান্ডের, এটা হতে পারে প্রফেসরস, হতে পারে জয়কলি, হতে পারে MP3 বা অন্য কোনো সাইফোর্স, যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামের একটা গাইড। আর পাশাপাশি আর থাকবে ABC ইংলিশ লিটারেচার। ইংরেজির জন্য এই তিনটা পড়লে আশা করি হবে। আর পাশাপাশি তোমার যে SSC এবং SSCতে যে টপিকসগুলো ছিল সেগুলা। দেন বাংলার জন্য আমরা প্রস্তুতি নিতে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা BCS ফ্রিলি সহায়ক, এটা ডক্টর সৌমিত্র শেখর স্যারের বইটা থেকে প্রস্তুতি নেওয়া যেতে পারে। আর ব্যবহারিক বাংলা ব্যাকরণ, আর অবশ্যই সাহিত্য তো পড়তে হবে, ফার্স্ট পার্ট থাকবে, ফার্স্ট পার্টের বইটা পড়তে হবে। এ হচ্ছে বাংলার প্রস্তুতি। আর ইয়ের জন্য, বিশেষ করে সাধারণ জ্ঞানের জন্য প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রতি মাসেরটা পড়তে হবে। আর ডেইলি নিউজগুলা, এডিটোরিয়াল ডেইলি নিউজ, শীর্ষ নিউজগুলা নোট করে পড়তে হবে। আর পাশাপাশি ইন্টারনেট ব্রাউজিং, উইকিপিডিয়া, বাংলাপিডিয়া থেকে সহায়তা নেওয়া যেতে পারে। এখন কোটা পদ্ধতি, তো প্রত্যেকটা ভর্তির ন্যায় প্রত্যেকটা জায়গায় কোটা রয়েছে। তো এখানে যারা কোটা, বিশেষ করে কয়েক ধরনের কোটা রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারী, ছেলে মেয়ে, স্ত্রী, স্বামী, এগুলোর ক্ষেত্রে কোটা প্রযোজ্য। তারপর ক্ষুদ্র নৃগোষ্ঠী, হরিজন দলিল সম্প্রদায়, প্রতিবন্ধী বলতে কোন ধরনের, বিশেষ করে দৃষ্টি, বাক, শ্রবণ বা শারীরিক, মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার নাতি নাতনি সহ খেলোয়াড়, বিশেষ করে বিকেএসপির খেলোয়াড় যারা SSC পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা কোটার সুবিধা পাবে। তো কোটার সুবিধা পাওয়ার জন্য এখানে নিয়মকানুন দেওয়া হয়েছে, কি কি লাগবে তোমরা তোমাদের প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ঠিক আছে, আজকে পর্যন্ত। আশা করি ডি ইউনিটে তোমাদের ভর্তি সফল হবে। যাওয়ার আগে একটি কথা, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক করবে, কমেন্টস করবে, আর বন্ধুদের সাথে কন্টেন্টটা শেয়ার করবে। ওকে, পরবর্তী সময়ে অন্য কোনো দিন আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করি। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।